বাণিজ্য ঘাটতি কমিয়ে মেগা প্রকল্পে সহায়তার নতুন দিক উন্মোচন করবে প্রধানমন্ত্রীর চীন সফর। পাশাপাশি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটেও যোগ করবে নতুন মাত্রা, এমন মত অর্থনীতিবিদদের। তবে সিদ্ধান্ত বা উদ্যোগগুলো বাংলাদেশের পক্ষে নিতে সরকারকে আরও বেশি জোরালো পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সম্ভাবনাময় খাতের পণ্য রপ্তানিতে বাড়তি সুবিধারও দাবি জানিয়েছেন কেউ কেউ। রাকিব আল জাবেদের রিপোর্ট। বিশ্ব অর্থনীতির অন্যতম নিয়ন্ত্রক এখন চীন। শুধু তাই নয়, পুরো পৃথিবীর পণ্য, প্রযুক্তি আর সেবা উৎপাদনেরও পাওয়ার হাউস বলা হয় প্রায় $21 ট্রিলিয়ন এই অর্থনীতিকে, যার সাথে বাংলাদেশের যোগসূত্র অত্যন্ত ঘনিষ্ঠ। কারণ স্থানীয় আমদানির 1/4 যোগানদাতা দেশটি, সেই সাথে অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের ক্ষেত্রে উপরের সারিতে। দুদেশের নিবিড় সম্পর্ককে আরও জোরালো করতে সম্প্রতি চীন সফর করে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর প্রথমেই রাষ্ট্রীয় সফর, তাই নানা কারণেই তাৎপর্যপূর্ণ। কারণ সই হয়েছে 17টি সমঝোতা স্মারক, প্রস্তাব এসেছে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর নির্মাণে। একই সাথে গুরুত্ব পেয়েছে তিস্তা প্রকল্পে দেশটির সহযোগিতার আভাসও। বিনিয়োগ আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে যদি আমরা আনতে পারি এবং তার মাধ্যমে যদি আমরা রপ্তানি সম্প্রসারণ করতে পারি, এইটা সবচেয়ে ভালো একটা জায়গা হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক প্রত্যাশার জায়গা আছে। প্রত্যেকটা বিনিয়োগ প্রকল্প যেখানে আমরা চাইনিজ ইনভেস্টমেন্ট চাচ্ছি, সেগুলোর ক্ষেত্রে কৌশলের হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে একটা হতে পারে যে সরকার এইসব ব্যাপারে অত্যন্ত ট্রান্সপারেন্ট হতে পারে। আমাদের নীতিতে থাকতে পারে যে কোন সেক্টরগুলোতে আমরা বিনিয়োগ চাচ্ছি, বিশেষ করে রপ্তানি সম্প্রসারণ করার জন্য। আমাদের এই যে প্রজেক্টগুলো আছে, তো সেখানে তো একটা লং টার্মের কমিটমেন্ট লাগবে। যে আমাদের যে মেগা প্রকল্পগুলো আছে, এর মধ্যে একটা হলো যে তিস্তাবাদ। এখনই কিন্তু একটা সুবর্ণ সুযোগ যে বাংলাদেশে চীনের অনেকগুলো বিনিয়োগ আসতে পারে, বিভিন্ন খাত আছে। তথ্য বলছে সবশেষ অর্থবছরে দেশটি থেকে আসে প্রায় $18 বিলিয়ন পণ্য, বিপরীতে রপ্তানি হয় $1 বিলিয়নেরও নিচে। অথচ বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত সুবিধাসহ নানা সুযোগ দিয়ে রেখেছে দেশটি। তাই এই ঘাটতি কমিয়ে জোর দেওয়া হচ্ছে রপ্তানি পণ্যের বহুমুখীকরণে। ব্যবসায়ীরা মনে করেন এবারের সফর ঘিরেও তৈরি হয়েছে সেই সম্ভাবনা। এছাড়া উৎপাদনশীল খাতে সেদেশের বিনিয়োগ টানার মাধ্যমেও ঘাটতি কমানোর কথা বলছেন তারা। প্রাইভেট সেক্টরের মানুষ হিসাবে আসলে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি, কারণ সামনের দিনে যেই ধরনের ব্যবসা বাণিজ্য আমরা দেখতে পাচ্ছি এবং গ্লোবাল ট্রেন্ডটা যেদিকে যাচ্ছে, 2-3 দশকের জন্য আমরা যে পরিকল্পনাগুলো করব, সেগুলোর একটা ফুটস্টেপ এই সফরের মধ্যে দিয়ে শুরু হবে। চায়নার বাজারে আমাদের কিন্তু আরও রপ্তানি করতে হবে, কারণ চায়নার সঙ্গে বর্তমানে আমাদের যে বাণিজ্য ভারসাম্য আছে, সেটা কিন্তু অসম্ভব মাত্রায় চায়নার অনুকূলে, এবং সেটা করতে হলেও চায়নার বাজারে অধিকতর রপ্তানি করতে হলে সেখানেও কিন্তু চাইনিজ ইনভেস্টমেন্ট কাজে লাগতে পারে। জ্বালানি, সৌরবিদ্যুৎ সহ গুরুত্বপূর্ণ খাতে চীনের সহায়তা আরও বাড়ানোর পরামর্শ খাত সংশ্লিষ্টদের। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। সৌরবিদ্যুতের উৎপাদন বাড়াতে ব্যাপক শুল্ক ছাড় দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। তবে সেই সুবিধা মিলবে কেবল বাণিজ্যিক উৎপাদন ও নেট মিটারিং ব্যবস্থার জন্য, অর্থাৎ নিরুৎসাহিত করা হচ্ছে ব্যক্তিগত ব্যবহার। তবে সরকারের এই শর্তযুক্ত সুবিধার সমালোচনা করেছেন খাত সংশ্লিষ্টরা। তাদের মতে এতে জটিলতা বাড়বে। কাঙ্ক্ষিত সাফল্যের জন্য দরকার উন্মুক্ত নীতিমালা। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। গ্রাহক পর্যায়ে উৎপাদিত সৌরবিদ্যুৎ গ্রিডে সরবরাহের প্রচলিত একটি পন্থা নেট মিটারিং। এতে একদিকে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করার সুযোগ পান গ্রাহক, অন্যদিকে উৎপাদনের চাপ কমে সরকারের। গেল 1 বছরে দেশে এই পথে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে 3 গুণে। এই ব্যবস্থাকে আরও বিস্তৃত করতে নতুন বাজেটে দেওয়া হয়েছে শুল্ক সুবিধা। নতুন নীতি অনুযায়ী শুল্ক ও মূসক সুবিধা পাওয়ার জন্য উৎপাদন ব্যবস্থা হতে হবে নেট মিটারিং, অথবা বাণিজ্যিক উদ্যোক্তাকে দেখাতে হবে আগাম ক্রয় চুক্তি। 6 মাসের মধ্যে কেন্দ্র স্থাপন ও বিদ্যুৎ উৎপাদনের জন্য 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে দিতে হবে অঙ্গীকারনামা, দেখাতে হবে শ্রেডার প্রত্যয়নপত্র। একই সাথে মানসম্মত যন্ত্রাংশ নিশ্চিতে লাগবে আন্তর্জাতিক স্বীকৃতি সনদও। তারা কিন্তু
কিন্তু আমদানি করেছে। বিএসআরই এর সভাপতি বলছেন, নেট মিটারিং আবেদন প্রক্রিয়ায় এরই মধ্যে হয়রানি শুরু করেছে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো, যে কারণে আগ্রহ হারাচ্ছেন নতুন উদ্যোক্তারা। আপনি আমি জনসাধারণ কিন্তু ফ্যাসিলিটিটা পাবো না, একজন আমদানিকারক সে ফ্যাসিলিটিটা পাবে না। কিন্তু বিতরণ কোম্পানিগুলো তাদের কিছুটা অনীহা অসহযোগিতা আছে। বড় বড় গ্রাহক যারা, তারা আসলে সোলার সিস্টেম লাগাচ্ছে তাদের রুফে, এতে করে তাদের যে বিদ্যুৎ বিল তারা কম পাচ্ছে, যে কারণে তাদের ইনকাম কমে যাচ্ছে। এটা হয়তো তাদের একটা শঙ্কার বিষয়, যার কারণে বিতরণ কোম্পানিগুলো আগ্রহ কম দেখায়। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যন্ত অঞ্চলে গ্রিড সংযোগ থাকায় নেট মিটারিংকে গুরুত্ব দিচ্ছে সরকার, কিন্তু এক্ষেত্রে 20% বেশি বিদ্যুতের চাপ সামাল দেওয়া সম্ভব হবে না। যারা বড় ইনভেস্ট করবে তাদেরকে আপনি বেনিফিট দিচ্ছেন, আর যারা ক্ষুদ্র ইনভেস্টর তাদেরকে আপনি বেনিফিট দিচ্ছেন না। এসএমই যেখানে 80% আমার এমপ্লয়মেন্ট জড়িত সারা বাংলাদেশের, তাদেরকে যখন মাইনাস করা হচ্ছে ইন্টেনশনালি, মানে অর্থনীতিতে যে রূপান্তর করার সুযোগ আমরা দিকে যাচ্ছিলাম, এটাকে একটা বড় ধরনের কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করা হলো। ফ্ল্যাট রেটে সবাইকে এই বেনিফিটটা দেওয়া উচিত 2 বছর, তারপরে ধীরে ধীরে তারা এই ইয়েগুলো করা উচিত, হ্যাঁ, যে রেস্ট্রিকশনগুলো করেছে, কিন্তু তারা প্রথম থেকেই এটা করে দিয়েছে। তো এটা করে দিলে কিন্তু তখন ওই বেনিফিটটা আমরা পাবো না, পাকিস্তান যেই বেনিফিটটা পেয়েছে। সম্প্রতি নানামুখী সংকটে পড়ে নেট মিটারিং থেকে সরে এসেছে পাকিস্তান। দেশটি অবলম্বন করেছে ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ সংরক্ষণ নীতি। রাকিব হোসেন, 71, ঢাকা। কলকারখানায় উৎপাদন সক্ষমতা বাড়াতে গ্যাস সমস্যার সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দিবস উপলক্ষে আয়োজিত সভায় বাণিজ্যমন্ত্রী জানান, দেশে গেল 17 বছরে নামমাত্র নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে। গ্যাস সংকটের কারণে উৎপাদন সক্ষমতা থাকার পরও তা কাজে লাগানো যায়নি, ফলে তৈরি হয়েছে আয় বৈষম্য। তবে বর্তমান সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বিসিক শিল্পনগরীর পাশাপাশি নতুন শিল্প পার্ক তৈরি করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। আগামী দিনে আমাদের লক্ষ্য হবে কম জ্বালানি ইন্টেন্সিভ শিল্পের দিকে বেশি বেশি যাওয়া, আর যেগুলি ইতিমধ্যে স্থাপিত মিল ফ্যাক্টরি, সেগুলির প্রোডাক্টিভ ক্যাপাসিটি পুরোপুরি ইউটিলাইজ করার জন্য, দ্রুত এই গ্যাস সংকটের সমাধান করার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করছি। দেশের 60% মানুষ খোলা ভোজ্য তেল খাচ্ছে। তার বড় কারণ ক্রয় ক্ষমতার অভাব। এতে একদিকে ভিটামিন ঘাটতির শিকার হচ্ছেন দরিদ্র জনগোষ্ঠী, অন্যদিকে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। তবে এক অনুষ্ঠানে বিষয়টি উঠে আসে। বক্তারা বলেন, খোলা তেলে ভিটামিন থাকে না, উল্টো পোকামাকড় ধুলোবালি মিশ্রিত থাকে। এই তেল কিছুটা কম দামে কেনা গেলেও পরে নানা রোগবালাইয়ে ভুগতে হয় ভোক্তাকে। বলছে, ভিটামিন এ ও ডি সমৃদ্ধ ভোজ্য তেল স্বাস্থ্যসম্মত উপায় এমনভাবে বাজারজাত করতে হবে যেন সীমিত আয়ের মানুষের নাগালে থাকে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসতে হবে সরকারকে। তবে এই প্রক্রিয়ায় প্লাস্টিকের ব্যবহার বেড়ে গেলে পরিবেশ দূষণের আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন বক্তারা। আবার স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ভোজ্য তেলের ব্যবহার কমানোর পরামর্শ আসে এই অনুষ্ঠানে। ক্যাব ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যৌথভাবে এই আয়োজন করে। বাজেটের আকার আরও বড় হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকিব। কিন্তু অভ্যন্তরীণ আয় কম হওয়ায় তা সম্ভব হয়নি। সিটা প্রকল্প বাস্তবায়ন হলে দেশে কর জিডিপির অনুপাত বাড়বে। সকালে বিশ্বব্যাংকের অর্থায়নে সিটা প্রকল্পের উদ্বোধনের সময় তিনি বলেন, লাগামহীন লুটপাটের বিরুদ্ধে দাঁড়িয়ে এ সরকার যাত্রা শুরু করেছে। বিবিএসকে নির্দেশনা দেওয়া হচ্ছে, কোনো তথ্য প্রকাশে কোনো ছলচাতুরি করা যাবে না, বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করতে হবে। প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে পরিকল্পনা প্রযুক্তিগতভাবে শক্তিশালী করতে হবে। দেশের 90% বৈদ্যুতিক গাড়ি অবৈধ। অনুমোদনহীন এসব যানে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। তাই ক্রমবর্ধমান বাজার ধরতে আমদানি সহজীকরণের দাবি জানান ব্যবসায়ীরা। ডিসিসিআই আয়োজিত সভায় ইলেকট্রিক যানের উপর শুল্ক কমানোর পরামর্শ দেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদের আরেকটি রিপোর্ট। বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়লেও পিছিয়ে বাংলাদেশ। যাও কিছু ব্যবহার হচ্ছে তার প্রায় সবটাই অবৈধ। অনুমোদনহীন এসব গাড়ির কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। ডিসিসিআই আয়োজিত এই সভায় ঘুরে ফিরে উঠে এলো এসব আলোচনা। এবং থ্রি হুইলারকে প্রাধান্য দেয়,
একই সাথে সভার শুরুতেই সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ বলেন, দেশের 90% বৈদ্যুতিক গাড়ির কোনো বৈধতা নেই। দ্রুত আমদানি সহায়ক নীতিমালা না হলে অস্থির হয়ে উঠবে এই খাত। এই সময় নীতিমালা সহজের পাশাপাশি চার্জিং স্টেশন স্থাপন ও ব্যাকওয়ার্ড লিঙ্কেজ উন্নয়নে সরকারকে মনোযোগী হওয়ার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। স্ট্রাকচার্ড ভাবে ম্যানুফ্যাকচার্ড এবং বেআইনিভাবেই রাস্তায় চলাচল করছে। পর্যাপ্ত অবকাঠামো, ক্রয় ক্ষমতা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তার অভাবে এসব দেশে ইভির প্রসার তুলনামূলকভাবে ধীর গতিতে এগোচ্ছে। ইলেকট্রিক ভেহিকেল আমাদেরকে একটা অপরচুনিটি এনে দিয়েছে যে আমরা এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজটাকে যদি ডেভেলপ করতে পারি তাহলে আমরা বিশাল এক্সপোর্টের বাজার তৈরি করতে পারবো। ভেহিকেলের আমি মনে করি যে আপনারা যেটা 2 হুইলার 3 হুইলার যেটা বলেছেন, দ্যাটস দি অপরচুনিটি। এবং পাশাপাশি যেটা যে ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করতে পারে এবং আমাদের জনগণের চাহিদা, সেটা সরকার কিন্তু ফ্যাসিলিটি এবার ইলেকট্রিক ভেহিকেলকে যথেষ্ট দিয়েছে। সভায় এই খাতের জন্য জনবান্ধব নীতিমালা প্রণয়নের আশ্বাসের কথা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা। বলেন, কেবল নীতিমালা নয়, বিনিয়োগ সহায়ক পরিবেশ উন্নয়নে কাজ করছে সরকার। সবচেয়ে বড় কথা হচ্ছে স্টেট কমিটমেন্ট রয়েছে এবং আছে বলেই কিন্তু আমরা খুব দ্রুত ইদানিংকালে এই ইভির ব্যবহার এবং বিজনেস বা এই সেক্টরটাকে এক্সপান্ড করতে দেখছি। সুতরাং আমাদের এবং এটার প্রয়োজনও রয়েছে বলেই কিন্তু আমাদের এই পর্যায়ে যেতে হবে। আমরা কি কোনোভাবে এটাকে ডিমান্ডটাকে সাপ্রেস করে রাখছি, লাইসেন্স দিচ্ছি না, যাতে করে আমাদের এই একটা ইলিগাল ভেহিকেল আসার একটা রাস্তা তৈরি হয় এবং তার মাধ্যমে আমাদের কারো প্রাপ্তির সম্ভাবনাও তৈরি হয়। দেশে এখন পর্যন্ত বৈধ পথে আমদানি করা হয়েছে 669টি বৈদ্যুতিক গাড়ি। মাত্র 669টি। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। ডিম, আলু, পেঁয়াজ সহ অধিকাংশ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত থাকলেও সপ্তাহ ব্যবধানে 10 টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। একই সাথে অধিকাংশ সবজি 40 থেকে 60 টাকায় মিললেও বাড়তি অর্থ গুনতে হচ্ছে কাঁচামরিচ, টমেটোতে। আর আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস ও মাছ। আরও জানাচ্ছেন মইনুল হাসান। কৃষির বৈপ্লবিক পরিবর্তনে শীতকালীন টমেটো এখন চাষ হয় গ্রীষ্মকালেও, ফলে বাজারে সারা বছরই পাওয়া যায় পণ্যটি। তবে চাহিদা মেটাতে করতে হয় আমদানিও, এতে অন্য সময়ের তুলনায় দাম বেড়ে যায় কয়েক গুণ। এই যেমন রাজধানীর কারওয়ান বাজারে মানভেদে প্রতি কেজি দেশি টমেটো বিক্রি হচ্ছে 140 থেকে 200 টাকা পর্যন্ত, আর আমদানি করা টমেটো বিক্রি হচ্ছে 250 টাকায়। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 80 টাকা। টমেটোর দামটা বেশি, বেগুনের দামটা অতিরিক্ত। টমেটোর দেশিটা সিজন শেষ প্রায়, এটা 200 থেকে 240 টাকা কেজি, 220 টাকা পাইকারি। এলসি 220 টাকা পাইকারি, 240 বিক্রি করি। বাজার ঘুরে দেখা যায় সবজির কেনাকাটায় মিলেছে কিছুটা স্বস্তি। প্রতি কেজি ঢেঁড়স, পেঁপে, পটল বিক্রি হচ্ছে 40 টাকায়, আর 60 টাকায় পাওয়া যাচ্ছে শসা, করলা, কাঁকরোল সহ বিভিন্ন সবজি। তবে কাঁচামরিচে গুনতে হচ্ছে 100 টাকা। ওভারঅল সবজির বাজার, আমি সবজির বাজার ঘুরেছি একটু আগে, সহনশীল পর্যায়ে আছে। এখন পর্যন্ত যে আপনার খুবই আহামরি দাম বাড়ছে এরকম না। উচ্চবিত্তদের তো আসলে কোনো চাপই নাই, ওরা বিভিন্নভাবে টাকা ইনকাম করতেছে, বিভিন্নভাবে খরচ করতেছে, ওরা টেরও পায় না, কিন্তু আমরা প্রতিনিয়ত এটা টের পাচ্ছি। এদিকে চড়া দামে বিক্রি হচ্ছে গরুর মাংস ও সব ধরনের মাছ। সপ্তাহ ব্যবধানে 10 টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার 170, আর সোনালী বিক্রি হচ্ছে সর্বোচ্চ 300 টাকায়। গত সপ্তাহ থেকে মনে করেন এই সপ্তাহে কেজি প্রতি ব্রয়লার মুরগি 10 টাকা বাড়ছে। গত সপ্তাহ ছিল 55-60 টাকা। গরুর মাংসের কথা যদি বলি, দেশি মুরগির কথা যদি বলি, এগুলি ওভার রেটেড, এটা কোনো সন্দেহ নাই। মাছ ওভার রেটেড। অপরিবর্তিত আছে আলু, পেঁয়াজ, ডাল সহ বেশিরভাগ নিত্যপণ্য। সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে আদা ও রসুনের দাম। মইনুল হাসান, ৭১, ঢাকা। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ডিজিটাল সেবা কর আরোপ করলে আমদানিতে 100% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ট্রুথ সোশ্যালে ইউরোপের দেশগুলোকে এমন হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নানা কারণে ট্রাম্পের এই হুমকিকে ঠিকমতো আমলে নিচ্ছে না সংশ্লিষ্ট দেশগুলো। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। বছরখানেক আগে বাণিজ্য অংশীদার দেশগুলোর উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প, যাতে কেঁপে ওঠে বিশ্ববাজার। তড়িঘড়ি করে বাণিজ্য চুক্তির জন্য ছোটে বিভিন্ন দেশ, যার বেশিরভাগ শর্তই ছিল যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক। সম্প্রতি ডিজিটাল সেবা কর ইস্যুতে 100% শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প। তবে তার এই হুমকিতে বিচলিত হননি তেমন কেউ।
ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ইউরোপের অনেক দেশ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর ডিজিটাল সেবা কর আরোপের আলোচনা করছে। এই কর কোনো দেশ কার্যকর করলে সে দেশের পণ্যে শতভাগ শুল্ক বসানো হবে। অকার্যকর হয়ে যাবে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিগুলো। তবে ট্রাম্পের এই হুমকিতে তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি কোনো দেশ, যার পেছনে মূল কারণ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির সর্বোচ্চ আদালত পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করে সীমিত করেন ট্রাম্পের শুল্ক আরোপের ক্ষমতা। পরে 1974 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট প্রয়োগের চেষ্টা করেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু তাও নাকচ করে দেন আদালত। এরপর 301 ধারা ব্যবহার করে বাণিজ্য তদন্ত শুরু করেন ট্রাম্প, যার মাধ্যমে উচ্চ শুল্ক আরোপের চেষ্টা করবেন তিনি। তবে একই ধারা ব্যবহার করে ক্ষমতার প্রথম মেয়াদেও ইউরোপীয় দেশগুলোর ডিজিটাল সেবা করের বিষয়ে বেশ কয়েকটি তদন্ত শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সে সময় দর কষাকষি বাদে অন্য কিছুই করতে পারেননি তিনি। অন্যদিকে অতীতে একাধিকবার বড় ধরনের শুল্ক আরোপের হুমকি দিলেও পরে তা স্থগিত, পরিবর্তন বা প্রত্যাহার করেন ট্রাম্প। এতে একটি অনানুষ্ঠানিক ধারণা তৈরি হয়েছে যে ট্রাম্পের অনেক হুমকি মূলত দর কষাকষির কৌশল। বিনিয়োগকারীরা মনে করেন হুমকি দিলেই তা অবিলম্বে কার্যকর হবে না। সম্প্রতি ইরান ইস্যুতে ট্রাম্পের বিভিন্ন বক্তব্যের বদলে তেহরানের কর্মকাণ্ডে বেশি প্রভাবিত হচ্ছে বৈশ্বিক পুঁজিবাজার। এমন অবস্থায় শতভাগ শুল্ক আরোপের বিষয়টিকে অসম্ভব মনে করছে সংশ্লিষ্ট দেশগুলো। নুসরাত মৌমি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।